মেয়েরে একটা বাপ কেমনে টাকার মেশিন হিসেবে ব্যবহার করে, পুতুলের মতো মানুষ করে সবাই নিজের মেয়েটারে। বারে বারে যতবার বলতেছেন আপনার বাপ আপনাকে উঠতে দেন, আপনার বাপ আপনাকে খাইতে দেন, আপনার বাপ আপনাকে বের করে দেয়, একটা মেয়েকে একটা বাপ কোনোদিন এই অত্যাচার করার আমি জীবনে। আমার বলতে সেই টাকা হইব না, 10,000 টাকা করে দিতে হইব। মাই গড, আপন মা, হুম, তার পেট থেকে আপনি বাড়াইছেন, হ্যাঁ, তার হাতে খাইতে আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দিতে হবে, জি, এবং সে নিজে মুখে বললো। নিজের মুখে বলছে। আমি যখন না খেয়েছিলাম, আমাকে যখন লাত্তি দিয়ে বের করে দিছে, তখন তো এই বোন ছিল না, এই মেয়ে কই ছিল। তো আমরা 3 বোন 1 ভাই, আমার ফ্যামিলি। আর আমার বাবা 2 বিয়ে করছে, 2 বিয়ে করার ঘরে তো আমার স্টেপ মাদার মানে সৎ মা। তো মানে বুঝেনি তো যে সৎ মার কীভাবে একটা অত্যাচার। বেশি পড়াশোনা করতে পারিনি, ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা হয়েছে আমার, মানে এসএসসি কমপ্লিট করতে পারিনি। তো আপনার ফ্যামিলি থেকে মনে করেন আমি আগে জব করতাম, প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তো জব করার পর মানে আমার ফ্যামিলি কি দেখা যায় যে আমি জব করব, আমার টাকা দিয়ে আমি সংসার কিসে চাকরি করতেন আপনি? আমি ওই যে স্কাউট ভবনের যে কাকরাইলের মোড় আছে না, ওইখানে আপনার একটা এজেন্সিতে ইয়াতে করতাম। এজেন্সি না, সরি, ওই যে স্কাউট ভবন আপনার যে কোনো একটা প্রাইভেট কোম্পানিগুলো আছে না, ইয়াগুলো এরকম একটা ইয়ের সাথে। তো জব করার পরে ওইখানে পরে মনে করেন আমার 2015-14-তে তো আমি জব করতেছি, তখন আমার মেজ বোনের বিয়ে ঠিক হয়, মানে আমাকে রেখে বিয়ে ঠিক হয়। কারণ আমি যদি আমাকে যদি বিয়ে দেয়, তাহলে তো আমি যে ইনকাম করতেছি সেটা তারা পাবে না। তো পরে আমার বোনের বিয়ে হয়, তখন আমার বাবা বাহিরে চলে যায়। আমার বাবা বাহিরেই থাকতো, দুবাইতে থাকার পরে পরে উনি আমাকে হঠাৎ করে নিয়ে যাবে বাসা বাড়ির কাজে। হ্যাঁ, তো পরে বলতেছে যে না, ওরে বিয়ে দেওয়ার দরকার নেই, আগে মেজোটাকে দেখো, ওর আমি বাহিরে নিয়ে আসবো। তো আমি বাহিরে গেলাম, 2014 না 15-তে আমি বাহিরে গেলাম দুবাইতে। আমার বাবা নিয়ে যাওয়ার পরে তখন ওইখানে তো মনে করেন বাসা বাড়ির কাজে আমি তো তেমন একটা কিছু বুঝি না। তো ওইখানে 2 মাস ছিলাম দুবাইতে। 2 মাস থাকার পরে আপনার ওনারা আমার উপর অনেক অত্যাচার করে, মানে ফিজিক্যাল না, মানে আপনার ওই বাসা বাড়ির কাজের দিক দিয়ে কিরকম? মানে রাত দিন মানে 24 ঘন্টায় কাজ করায়। হ্যাঁ, তারা আমার অনেক কাজ করে, তো এই রান্না বান্না, তারপরে বেবি সামলানো, এগুলা। হ্যাঁ, পরে মনে করেন এইভাবে কাজ করতেছি। তো আমার হঠাৎ আমি যে বাসায় কাজ করার জন্য গেছি, সেই বাসায় ওনার বেবি হইতেছে 5 জন। আর আমাকে দেখে তারা নিয়ে, আমি খাদ্দামা, ওখানে খাদ্দামা বলে কাজের যে মহিলা, তাদের বলে খাদ্দামা। তো আমি যাওয়ার পরে তারা আবার কি করলো, তার বোন আসলো, বোনকে নিয়ে আসলো, বোনের আরো 5 জন, মোট 20 জনের রান্না বাড়া। আমাকে বইলা নিয়ে গেছিল 2 জন খাদ্দামা। তা আমি ওখানে যা দেখি আমি একা। তো আমি তো মনে করেন বাসায় একটা গ্লাস পানিও ঢেলে খাইনি। আর ওইখানে যাওয়ার পর তো এত কাজ। হ্যাঁ, পরে মনে করেন ঠিক মতো খাবার দিত না। হ্যাঁ, ঠিক মতো খাবার দিত না। আবার যে ওইখানকার টেম্পারেচার এখানকার টেম্পারেচার তো অনেক ডিফারেন্স আমাদের বাংলাদেশের। তো আমি আবার কি করতাম, অনেক গরম, তো দেখা যায় যে কাজটা শেষ করার পরে ফ্রিজে যে বরফ করে আমি আবার ওই বরফটা দিয়ে গোসল করতাম, ঠিক আছে। তারা আবার কি করতো, ওই বরফটা রাখতে দিত না ফ্রিজে, মানে এই গরম পানি দিয়েই তোমার গোসল করতে হবে। তারপরে আবার রোজার সময় রোজা রাখতে হবে, রোজা রেখে এই 19-20 ঘন্টা কাজ করতে হবে। কি অমানুষিক অত্যাচার! হ্যাঁ, ওই আরব কান্ট্রি খাবার দিত না, মানে এটা শুনে তো খুব অবাক লাগলো আমার। হ্যাঁ, মানে আরবরা এত খারাপ, অনেক খারাপ। মানে তারা, আমরা বলি যে তারা মুসলমান, কিন্তু তারা নামে মুসলমান। হ্যাঁ, তারা অনেকই অমানবিক। তারপর মনে করেন রোজার সময় সে একটা রোজাও ভাঙতে পারবো না, রোজা রেখে আমার এই 19-20 ঘন্টা আমাকে কাজ করতেই হবে, বাধ্যতামূলক। একটা কিচেন আপনার ক্লিন করতে 3 ঘন্টা লাগতো, মানে এত বড় কিচেন। তারপর মনে করেন এই রাত্রে বাংলাদেশ টাইম দেখা যায় 1টা-2টা বাজে যায় ঘুমেতাম কাজ শেষ করে। তারপরও মনে করেন শান্তি মতো ঘুমাতে পারতাম না, কারণ ওইখানকার বেবিরা মানে বাচ্চারা খুবই জ্বালাতন করতো রাত্রে, যেহেতু সারা রাত্র ওনারা জাগা থাকতো, খেলতো, অনেক কষ্ট হয়েছে। তারপরে এইভাবে কাজ করতে করতে 1 মাস ওই বাসায় চলে গেল। ওটা ইরানির বাসা ছিল, ওই মহিলা ছিল ইরানের, আর লোকটা ছিল ইন্ডিয়ান। তো পরে হঠাৎ করে আমার একবার মানে জ্বর আসলো 104 ডিগ্রি, 104 ডিগ্রি জ্বর। তো আমাকে হঠাৎ করে বলতেছে তুই সোফা ক্লিন কর।
সোফার এসি ক্লিন কর। তা আমি বলছি, দেখ আমি তো নড়াচড়া করতে পারতেছি না, আমি তো অনেক সিক। হ্যাঁ, তো আমি দেখাইতেছি যে দেখ আমার তো অনেক জ্বর, আমি ফিভার, আমি অনেক জ্বর, আমি নড়াচড়া করতে পারতেছি না। ও কি বললো, তোর এটা নিয়ে কাজ করতে হবে। তো হঠাৎ করে আমি কি করলাম, মাথা ঘুরে পড়ে গেছি, যেহেতু 104 ডিগ্রি জ্বর ভাইয়া, তো বুঝে নিত। পরে কি করলো, আমাকে অন্য একটা আলাদা রুমে মানে দিয়ে রাখলো। ওই রুমে এসিও নাই। হ্যাঁ, মানে আমার শাস্তি, আমি না করছি কেন, আমার শাস্তি। পরে আমাকে সারাদিন না খাওয়া রাখলো, আর ওই এসি রুমে আমাকে রেখে, মানে নন এসি রুমে আমাকে রেখে দিল। সারাদিন আমাকে খাবার দাবার না, কোনো মেডিসিন না। পরে যখন রাত্রে ওই লোকে মানে যে গার্জেন আসলো, লোকটা আসলো, ওনার হাজব্যান্ড, তো ওনার হাজব্যান্ড, আমি তো আবার একটু হিন্দি ভাষা আবার বলতে পারি মানে ইতে। তো আসলে পর ওর সাথে আমি কথা বলতেছি যে দেখ এরকম এরকম আমাকে সারাদিন না খাওয়া রাখছে, আর আমি এরকম। তো আমি আসার আগে ওর হাজব্যান্ডও বিচার দিতেছে যে এরকম এরকম ও কাজ করে না। তো আবার আমি বলতেছি দেখ আমার তো জ্বর। তো উনিও দেখে বললো যে না, ও তো অনেক জ্বর। তো জ্বর দেখা পরে উনি বললো, আমি বলছি আমি কাজ করবো না, আমি এখানে থাকবো না, আমাকে বাংলাদেশে পাঠায় দে। পরে বললো যে দেখ আমি তো তোরে খরচ করে নিয়ে আসছি, হ্যাঁ আমি তো এত টাকা খরচ হয়েছে, তা আমার টাকা না দিয়ে তো তুই যাইতে পারবি না। আমি বলছি, আমি টাকা দিয়ে তো আসি, আমি তো উল্টা বাংলাদেশ থেকে ঋণ করে আসছি, আমি জানি যে খাদ্দামা বিষয় আসলে এখানে কোনো টাকা পয়সা লাগে না। তো ওই লোক বলতেছে আমি তোরে প্লেন ভাড়া দিয়েছি, আদারওয়াইজ তোর আকামা সবগুলো আমি খরচ দিয়ে নিয়ে আসছি। তো বলছে আমি এগুলা জানি না, আমি বাংলাদেশ থেকে ঋণ করে আসছি, এখন আমার বাংলাদেশে যে আমার ঋণ দিতে হবে, আমি এখন এখানে তুই আমাকে কাজ করালে, আমি তো এভাবে কাজ করালে আমি তো পারবো না থাকতে। তো কি করলাম, আমার বাবারে ফোন দেওয়ার পর আমার বাবা যে লোক একটা ওনার ফ্রেন্ড আছে ওইখানেই থাকে, ওনারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে খবর দিছে আমার মালিক। ওরা ওনারা আসলো, আসার পর আমার বলতেছে এরকম এরকম ও থাকবে না। তো ওই আমার বাবার বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে তো আমাকে আবার ওই যে মালিকের বাবার বাসায় মানে ওনার ভাই আবার অফার দিছিল যে আপনি আমার সেলুন মানে পার্লারে কাজ করবেন কিনা। তা আমি আবার পার্লারে মোটামুটি কাজ জানতাম, মেহেদি দেওয়া তো ওই লোকটা আবার কি করলো, আমার বাবার বন্ধু বলতেছে না না, পার্লারে যাওয়ার দরকার নাই, আমার মালিকের বাসায় নিয়ে যাব, কারণ ওনার মালিকের বাসায় নিয়ে গেলে আবার উনি কমিশন পাবে। আবার নিল আমাকে বাসা বাড়ির কাজে ওইখানেই দুবাইতেই। তা আমি 2 মাস ছিলাম এইভাবে। 2 মাস থাকার পর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই আবার। হ্যাঁ, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে কি করলো, যে পরে যে মালিক উনি ছিল মিশরি, তো ওই মালিকটা ভালো ছিল, তো উনি আমার অসুস্থতা দেখে আমাকে বলতেছে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কিন্তু আমার কিন্তু বেতন হাতে দেয়নি, আমি বেতন পাইনি। ওই আমার 1 মাসের বেতনের টাকা দিয়ে আবার আমাকে প্লেন ভাড়া দিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ওইখানে আমার বাবা তো ওইখানে চাকরি করে, তো ওইখানে থাকার পর আমার বাবা যে শুনছে যে আমি বাংলাদেশে আমাকে ব্যাক করে দেবে, তো সে বলতেছে ও যদি বাংলাদেশে যায় তাহলে ও যে তো ওকে আমার বাসায় যেতে দিবা না, আমার ফ্যামিলি মেম্বারকে বলতেছে, আমার সৎমারে বলতেছে ওরে বাসায় উঠাবা না। বাবা বলতেছে বাবা বলতেছে ওরে বাসায় উঠাবা না, বাপরে, ওরে আমি আনছি এখানে ইনকাম করার জন্য, ও কেন গেল? তা আমি তো এখানে পারতেছি না। হ্যাঁ, পরে আমি আসার পরে যাই হোক আমি আর বাসায় উঠতে পারি নাই। আমি আসার পরে আমি উঠলাম আমার এক বোনের বাসায়, আমার মামার বাসায়। ঠিক আছে, আমাকে তো বাসায় উঠতে দিবে না, এয়ারপোর্টে আমাকে নিতেও আসলো না। তা আমি এয়ারপোর্ট থেকে আমি আমার মামারে ফোন দিছি যে এরকম এরকম আমি বাসায় উঠতে দিবে না, আপনি যদি একটু কষ্ট করে আমাকে একটু রাখেন কয়েকটা দিন, তারপর আমি থাকার ব্যবস্থা করে আমি চলে যাবো অন্য কোনো জায়গায়। তারপর আমি বাসায় আর গেলাম না। বাসায় না যাওয়ার পরে আমাকে মামার বাসায় থাকলাম। তো ওইখানে কিছুদিন থাকার পর 1-2 মাস থাকার পর তারপর আমি আবার একটা নতুন করে একটা এখানে জব নিলাম। জব নেওয়ার পর তো মামার বাসায় কতদিন থেকে ওখানে থাকা খাওয়ার টাকা করে আমি চলে যাবো অন্য কোনো জায়গায়। তারপর আমি বাসায় আর গেলাম না। বাসায় না যাওয়ার পরে আমাকে মামার বাসায় থাকলাম। তো ওইখানে কিছুদিন থাকার পর 1-2 মাস থাকার পর তারপর আমি আবার একটা নতুন করে একটা এখানে জব নিলাম। জব নেওয়ার পর তো মামার বাসায় কতদিন থেকে ওখানে থাকা খাওয়ার টাকা দিলাম। তারপরে ওইখানে থেকে পরে আবার অন্য জায়গায় আমি চাকরি মুভ করলাম, এই আপনার নারায়ণগঞ্জ। ওইখানে আবার নারায়ণগঞ্জের চাকরি, ওইখানে গেলাম চলা। যাওয়ার পরে মানে এর মধ্যে কিন্তু আমার ফ্যামিলির মধ্যে কোনো যোগাযোগ নাই, আমার কেউ আপনার সাথে যোগাযোগ করতে কেউ যোগাযোগ করে নাই, একবার ফোনও দেয় নাই? না। কি বলেন? একবার কেউ ফোনও দেয় না যে আমি বাংলাদেশে আসছি, কোথায় আসছি, কিভাবে আসছি, কি খাইতেছি, কেউ ফোনই দেয় না আমাকে। ও মাই গড। মানে আমার বাবার কথা যে আমি তোকে ইনকাম করার জন্য নিয়ে আসছি, তুই কেন আমার কথা ছাড়া ওখানে গেলি? করে আমার বিয়ে ঠিক করলো একটা বয়স্ক লোকের সাথে। আর বয়স্ক লোক, ওনার বয়স হতে 60 বছর। 60? তখন আপনার কত? তখন আমার মেবি কত হবে, 24। ও মাই গড, 40 বছরের পার্থক্য। হ্যাঁ,
কেমনে পারে একটা বাপ এই কাম করতে? তারপর মনে করেন বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর মানে লোভে বিয়ে দিছে, ওই লোকের বাড়ি আছে, ঠিক আছে, ওই লোকটা বউ মারা গেছে, ওয়াইফ মারা গেছে, বাচ্চা আছে? বাচ্চা বলতে বড় বড় মানে বুঝেন না, 60 বছরের লোকের মানে বাচ্চার কত বড় থাকতে পারে, মানে বড় ছেলে বিয়ে করাইছে। হ্যাঁ, ওনার ওয়াইফ মারা গেছে 9 মাস হয়েছে, পরে 9 মাস হয়েছে ওনার মানে খেদমত করতে হবে, উনি খাওয়া দাওয়া করতে পারে না এরকম। তো করার পর যাই হোক বিয়ে দিয়ে দাও, বিয়ে দেওয়ার পরে আমি ওইখানে 1 বছর ছিলাম, জানুয়ারিতে বিয়ে হয়েছে, বিয়ের পরে পরে মনে করেন ওইখানে ছিলাম, ওইখানেও অত্যাচার। কেমন? ওইখানে অত্যাচার, ওই লোক আমাকে মারতো, কেন? অনেক মারছে, মারতো মানে একটু মানে ওনার ডায়াবেটিস ছিল, ঠিক আছে, ডায়াবেটিস ছিল, হার্টের সমস্যা, বিভিন্ন সমস্যা ছিল। তো একটু কথা না মানে আমি তো দিন ওনার তো সেবা যত্ন করতামই ঠিক মতো, ঠিক আছে, তো একটু কথা না শুনলেই হঠাৎ করে আমার মারতো, মারতো বিনা কারণেই। একদিন রুটি রুটি বানাতে গেছি, রুটিটা একটু মানে লাল হয়ে গেছে, এটা লাল হলো কেন, সিরিয়াসলি? ঠিক আছে। তারপরে এই যে মেরে ভাইয়া এখানে দাগ আছে আমার পায়ে, একটা ইয়ে আছে। ও মাই গড। তো মারার পরে আমি একদিন হঠাৎ করে না এভাবে মানে তর্কাতর্কি লাগছে, তা আমার ফ্যামিলির ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি এবার কি করছি, রাগে আমি যে ঘরের সুকেশ ছিল ওই সুকেশটা বাড়ি যেয়ে এই জীবনে রাখবো না, তো আমার পাটা কেটে গেছে, পাটা কেটে সুকেশটার অর্ধেক ভেঙে আমার পা হ্যাঁ পায়ে পড়ছে, আমার পায়ে 8টা শিলি। মাই গড। তো ওই ওই শিলি ওই কাটা অবস্থায় সে আমাকে আবার মারতেছে, ওই অবস্থায় আবার আমাকে আপনি মারছে। ওরে মারেন নাই কেন? আমি কিভাবে মারবো, ওনার ওইখানে তো ওনার ছেলে, ছেলের বউ, তারপরে ওনার আরো ছেলে মেয়ে ছিল, ওরা ধরে নাই, কেউ ধরে নাই, ওরা আরো মারতেছে, উনি আরো মারতেছে। মারার পরে যাই হোক, তো উনি ওনার ছেলে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেছে, হ্যাঁ মানে কোথাও একটা কাজে গেছে, আমি আবার কি করছি ওইখান থেকে পালায় বের হয়ে এসেছি আমার ফ্যামিলিতে, আমি এক কাপড়ে বের হয়ে গেছি, আমাকে আবার ডাক্তারই না বাসায় আবার চিকিৎসা করাইছে যাতে কেউ বুঝতে না পারে। পরে আমাকে চিকিৎসা দেওয়ার পরে আমি সাথে সাথে সন্ধ্যার পরে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলিতে গেছি, আমার ফ্যামিলির মানুষ আমাকে নেবে না? নেবে না, দোষ তোর, তুই কথা শুনলে তুমি হয়তো কোনো কথা শুনোস নাই এই জন্য তোকে মারছে, তো সব দোষ আমার। আমার পরে আমার যে বড় মা যে আমাদেরকে রেখে চলে গেছে, ওই বড় মার কাছে ওই বড় মা আমি কান্নাবান্না করে মানে কান্না টান্না করে আমি বললাম যে এরকম এরকম, তো আমার মা আমাকে জায়গা দিল, লুকায় রাখলো। 25 দিন আমি লুকায় ছিলাম, ওই লোক আমাকে খুঁজতেছে হয়রান হয়ে, সে বাসায় সাথে আমি নাই। পরে সে সাথে সাথে কি করলো, থানায় গেছে, থানায় যাওয়ার পর আমার নামে অভিযোগ দিল, আমি বাসা থেকে 15 ভরি স্বর্ণ নিয়ে 10 লক্ষ টাকা নিয়ে বের হয়ে গেছি। সে আমার অভিযোগ দিল? অভিযোগ দিছে, জিটি করছে। কিন্তু আপনি তো পারিয়েছেন এক কাপড়? এক কাপড়ে। আমি তো আমার জানটা বাঁচানোর জন্য আমি বের হয়ে গেছি। পরে যাই হোক এভাবে ওনারা ইয়া করলো, পরে পুলিশ টুলিশ আমার বাসায় আসলো, আমাদের বাসায়, তাই সাথে আমাকে পায় না, আমাকে পায় না। পরে পরে উনি আবার কি করলো, এলাকার যে চেয়ারম্যান আছে ওনাদেরকে নিয়ে, এলাকার কিছু লোকজন, উনি একটু ক্ষমতাশীল ছিল, তো পরে মনে করেন লোকজনটা নিয়ে এইভাবে বসতো, আসতো, ফলো করতো যে আমি আসছি কিনা, অথচ আমাকে তো পাশের ফ্ল্যাটে লুকায় রাখছে। তো পরে আমার ফ্যামিলি কন্ডিশন দিল যে ঠিক আছে, মানে বিয়ের পরে তাদের সাথে কথা ছিল যে আমার নামে একটা ফ্ল্যাট দিবে, সেটা দেয় নাই। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তো ওর নামে যে ফ্ল্যাটটা দেওয়ার কথা সেটা সেটা দিতে হবে। তো আমার ওই ওই হাজব্যান্ড বললো যে কোরআন শরীফ ছুঁয়ে এসে বলছে, আমি কোরআন শরীফ ছুঁয়ে বললাম আমি যদি ওরে 2 মাসের মধ্যে ফ্ল্যাট লিখে না দিই, মানে আমাকে নেওয়ার জন্য, তারা তো খোঁজ পাইছে যে আমি আসি। পরে আমাকে নেওয়ার জন্য উনি বললো যে আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, আমি যদি ওর ফ্ল্যাট লিখে না দিই তাহলে আমি হাসরের ময়দানে আমি নবীর সাফায়াত পাবো না, এইভাবে বলছে, কোরআন ছুঁয়ে বলছে। তারপরে মনে করেন আমাকে এইভাবে চাল করে নিয়ে গেল, আবার মানে ইয়া করে নিয়ে গেল বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে 15 দিন ভালো ছিল, আমার সাথে ভালো ব্যবহার করতে, আমাকে কোনো চিরাচিরি করতো না, মারধর করতো না। আবার 15 দিন পর আবার শুরু হলো অত্যাচার। বাহ। অত্যাচার শুরু হলো, তখন আর ফ্যামিলির বলি নাই, বলে লাভ কি, ওনারা যেহেতু এটা বিচার চর্চা করে দিছে, আর বিচারের মধ্যে মনে করেন লজ্জাজনক, যেহেতু একটা বয়স্ক লোকের সাথে এরকম আমি একটা এইজের সাথে যায় না, তারপরেও আমি গেছি। হ্যাঁ, তো এই বিয়েটাকে আপনি ইচ্ছা করে করছিলেন? আপনার মতে না ছিল? না না, আমার মত ছিল না। অনেকেই বলে যে ধরেন না না, অনেকেই যে মানে নিজের ইচ্ছাতে করে। তরুণ মেয়েরা দেখি যে বলে অনেক সময় যে হ্যাঁ। আমি একটা বুইড়া দেখে বিয়ে করব, মুইরা গেলে তার না না সম্পত্তি না, নিয়ে নিব। এখন তো রিসেন্টলি হইতেছে। এরকম কাণ্ড দেখতেছি আমরা। হ্যাঁ। আসলে একটা বুড়ো মানুষের সাথে না সংসার না, করার কখনোই না। এক্সপেরিয়েন্স কেমন বলেন তো, একটু খোলামেলা বলেন। না, এক্সপিরিয়েন্স বলতে কি মানে
তার সাথে যে আমার একটা এইজের একটা ডিফারেন্স, তারপর আমার যে একটা মনের ভাব, যে একটা মানে একটা মনের কথা তার সাথে আমি শেয়ার করব, কিংবা একটা ইয়ে, কিন্তু একটা কি ভাইয়া, ওনার টাকা ছিল ঠিক আছে, বাট খাবার দাবারের দিক দিয়ে কোনো কমতি ছিল না, বাট বুঝিনি তো যে একটা ফিজিক্যালি দিক দিয়ে যেটা স্যাটিসফাই, যেটা ওটা তো ওটা তো সম্ভব না। আর আমি যে বেবি কনসেপ্ট করব সেটাও তো পসিবল না, ও, সেটা তো পসিবল না তার সাথে। সে কি ফিজিক্যালি ফিট ছিল না? না, সে তো আনফিট ছিল, প্লাস তার হার্টের সমস্যা ছিল, সে বিভিন্ন ছিল, রোগ ছিল, সমস্যা ছিল। তো ওই ফিজিক্যালি দিক দিয়ে মানে সমস্যা ছিল, এদিক দিয়ে এই জন্যই আমি মানে আমাকে অত্যাচারটা করতো বেশি। কিরকম? মানে একটা হাজব্যান্ড ওয়াইফ যখন তার রাত্রি যাপন করতে যায়, হ্যাঁ। ঠিক আছে, মানে ওই দিক দিয়েই সে তার সাথে আমার মানে ওইরকম হইতো না দেখেই আমি অ্যাভয়েড করতাম, এই জন্য আমাকে মারতো। আচ্ছা, মানে সে পারতো না কিন্তু কাছে আসতে চাইতো আর আপনার লাগতো বিরক্তি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাকে মানে করতাম না, ঠিক আছে, ওর জন্য আমাকে আরো বেশি মারতো। ওকে। হ্যাঁ, ওকে। সে চাইছিল বেবি কনসেপ্ট করার জন্য। হ্যাঁ। তো বেবি কনসেপ্ট করলে সে চিন্তা করছিল যে আমি এত একটা মানে মালিক একটা ওয়ারিশ হবে, তা আমি তো ওই চিন্তা করি নাই। আর ওইরকম আমার ওই ইটাও ছিল না ওনার সাথে। তো যাই হোক, এরভাবে চলতে থাকলো। তো 2 মাস আসার পর তো মনে করেন এইভাবে 15 দিন পর আবার অত্যাচার শুরু হওয়ার পরে, তো পরে হঠাৎ করে সে একদিন অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ঢাকা সরোয়ার্দী হাসপাতাল। ওইখানে বললো যে ওনার হার্টে 3টা ব্লক, 3টা ব্লক, আর ওনার তো ডায়াবেটিস বিভিন্ন সমস্যা। যাই হোক, আপনারা ওনাকে অবজারভেশনে রাখেন বাসায় নিয়ে, 15 দিন অবজারভেশনে রাখার পর ওনাকে অপারেশন করতে হবে। তো ঠিক আছে, তো এর মধ্যে দেখাশোনা সব কিছু তো আমার উপরেই, আমিই তো করতাম। তো পরে ওনারে বাসায় আনার পর উনি 15 দিনের মতো মোটামুটি সুস্থ ছিল, 15 দিন, হ্যাঁ। তারপর হঠাৎ করে একদিন রাত্রে জানুয়ারির 29 তারিখে, যেদিন মারা যাবে, জানুয়ারির 29 তারিখে আপনার হয়, হঠাৎ করে ওনার বুকে ব্যথা হয়। তো যাদের হার্টের পেশেন্ট তারা কিন্তু দেখবেন যে জিব্বা আছে না, ওটা নিচে একটা মেডিসিন আছে, ওটা দিলে বুকের ব্যথাটা একটু কমে। উনি প্রতিদিন রাত্রিটা দিত। তো ওই দিনও মনে করেন সেম। তো রাত্রে আবার কি করছে, হঠাৎ করে 3তলা 4তলা গেছে, ওনার তো সিঁড়ি মানে উঠা নিষেধ, ডক্টর বলে দিছে। তো 4তলা যাওয়ার পরে আয়সা বলতেছে যে আমার হঠাৎ করে বুকের ব্যথা করতেছে। তার মধ্যে বুকের ব্যথা করতেছে, বলতেছে আমি উপরে গেছিলাম সিঁড়ি বেয়ে। তার মধ্যে আপনার ডাক্তার বলছে যে সিঁড়ি বাইতে না, তা আপনি কেন গেছেন? তো পরে বলতেছে যে গেছি এমনিতেই কাজ ছিল। তো রাত্রে মনে করেন তখন বাজে রাত্র 1টা, যখন মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে যাব, তখন উনি বলতেছে ব্যথা করতেছে। তো উনি ওই মেডিসিনটা দেওয়ার পরে তা আমরা ঘুমালাম। ঘুমার পর আমি 15 মিনিট পর উঠার পর আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরে ওনার যে মেজর ছেলে উনি থাকে ইটালি, আর বড় ছেলে বাসায় থাকে, বড় ছেলে ওয়াইফ বাসায় থাকে। তো ইটালি থেকে ওনার মেজর ছেলে আসছে ছুটিতে। আসার পরে তো ও আবার কি রাত্রে তখন বাইরে থেকে আসার পর খাওয়া দাওয়া করতেছে, খাইতে বসছে, তখন রাত্রে বাজে 1টা। তো হঠাৎ করে আমি ওয়াশরুম থেকে না একটা শব্দ পেলাম, মানে ধাপ করে একটা পড়ার শব্দ পেলাম, কি পড়লো। আমি ওয়াশরুম থেকে এসে দেখি সে বিছানা থেকে উপ্ত হয়ে পড়ে গেছে। পড়ার পর ওই যে বুকে যে চাপটা লাগছে, তখন দেখি যে হাতটা বাঁকা হয়ে রয়েছে, মুখ দিয়ে লালা বের হইতেছে, আর জিব্বা বের হয়ে আসছে। সাথে সাথে আমি একটা চিৎকার দেওয়ার পরে ওনার ছেলে বের হয়ে আসলো। আসার পরে আমি বললাম যে এই অবস্থা, দেখো তোমার বাবা তো পড়ে গেছে। তো সবাই ধরাধরি করার পরে বাসায় করার পরে ডক্টর আসলো, আসার পরে চেক আপ করে দেখে যে নাই। কতদিন পরে বিয়ের আপনার? না, আমাদের আর বিশ্বাস হইল না। আমরা আবার সাথে সাথে লোকজন নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে না ঢাকা ন্যাশনাল হাসপাতালে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর ইসিজি করার পর বলে নাই। ওইখান থেকে আবার গেলাম ঢাকা মেডিকেল। মানে বিশ্বাস হইতেছে না যে হাজবেন্ড মরে গেছে। হ্যাঁ। তো উনি মরে যাওয়া তো মনে করেন আমার সব শেষ দুনিয়া। কারণ আমি থাকা ওইখানে অবস্থায় ওনার ছেলে মেয়ে আমার সাথে অনেক রাফ বিহেভ করতো, ঠিক আছে, তাও ওইটাও আমি সহ্য করতাম। তো এখন মনে করেন যখন নাকি মারা গেল, তখন আমি ওনারা ডাকতেছি, আমার সেন্স ছিল না আমার। তখন আশেপাশে সবাই মানে কানাঘোষা করতেছে, হ্যাঁ মারা গেছে, ওই হয়তো মেরে ফেলছে তোমার বাবারে, এরকম করতেছে। তো সকালবেলা মানে আমরা যখন নাকি লাশ তো বাসায় রাখছে আমাকে, যখন নাকি সব কিছু মেডিকেল শেষ করে নিয়ে আসছি ভোর 4টার দিকে বাসায়, আনার পর গোসল টোসল দিল। তো তখন আমি কান্না করতেছি যখন বৈশা,
তখন উনি বিয়ের সময় আমাকে কিছু গোল্ড দিছিল। হ্যাঁ, ওই গোল্ডগুলো ছিল। তো দেওয়ার পরে ওই গোল্ডগুলো মনে করেন তারা নিয়ে গেছে খুলে, আমার কাছ থেকে খুলে নিয়ে গেছে। ওই অবস্থায় আমি যখন কান্না করতেছি, ওনার ছেলে মেয়ে, আর ক্যাশ ছিল আপনার 1.5 লাখ টাকা ঘরেই রাখা ছিল, ওইটাও নিয়ে গেছে আমার সামনেই, কিন্তু আমি কিছু বলতে পারি নাই। তো আশেপাশে তো পরে মনে করেন লাস্টে যখন বাইরে রাখছে, লাস্টটা আমাকে দেখতে দেয় না। আপনি আমার বাবার সামনে আসবেন না। সাথে সাথে মনে করেন যত ফাইল ছিল ওর বাবার, যে সম্পত্তির যে ফাইল ছিল, এখানে বাইরে কিন্তু লাশ পড়ে আছে, আর ওইখানে ওর ছেলে মেয়ে, ওইখানে ওনার ছেলে মেয়ে ওই ফাইলগুলো নিয়ে বের করতেছে। বাবার লাশ কিন্তু বাইরে পড়ে আছে, আর আমি কিন্তু তার জন্য কান্না করতেছি। যেহেতু মনে করেন আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, আমি সম্পত্তি দিয়ে কী করবো? স্বামী না থাকলে একটা মেয়ে স্বামী না থাকলে তো তার কোনো নেই, সে বয়স্ক হোক আর ইয়াই হোক। একই। তো পরে মনে করেন তারা মনে করেন যত আলমারির ভিতরে যত ছিল তারা সরাই ফেলছে। আলমারির চাবিটা যেটা ছিল আমার হাতে, সেটাও নিয়ে নিছে। যাই হোক, তারপরে দেশে গ্রামে দেশে গেলাম বাড়িতে, ওইখানে এখানে এক জানাজা দিয়ে ওইখানে জানাজা হইলো মুন্সিগঞ্জ। তারপর আমি ওইখানে যাওয়ার পরে ওইখানে 3 দিন ছিলাম। 3 দিন থাকার পর আমাকে ওরা কি করলো, যে আম্মা আপনি বাসায় চলে যান। আমাকে আম্মা বলে ডাকলো, যেহেতু ওদের কাছ থেকে ওদেরকে থেকে কিন্তু বয়স আমি তেমন একটা ডিফারেন্সটা, কিন্তু ওদের বাবার কাছে তো আমি তো যাই হোক বললো যে আম্মা, আমি বললাম কি চাবিটা দাও, আমি বাসায় যাব। যেহেতু 3 দিন হয়ে গেছে, হ্যাঁ মিলাদ টিলাদ পড়াইছে, তা আমি আমার বাসায় যাব না? যেখানে আমি ছিলাম আমার স্বামীর বাড়ি, ওইখানে তো আমি যাব, এখন আমি যাওয়ার রাস্তা কোথায়? তো ওনারা বললো কি, আপনি বাসা যাবেন না, আপনি বাসায় যাবেন না। কেন যাব না? আপনি আপনার বাবার বাসায় যান, আমরা আপনাকে যখন বিচার সালিশি হবে তখন আপনাকে ডাক দিব। কেন বিচার সালিশি হবে? আমি আমার স্বামীর বাসায় যাব, এখানে বিচার সালিশি তো হওয়ার কিছু নাই। পরে বললো যে না, আপনি বাসায় যান। পরে কি করলাম, আমার মাকে নিয়ে আমি ঢাকায় বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমার বাবার বাড়িতে, ঠিক আছে, বাবার বাড়িতে গেলাম। তখন আমার বাবা বলতেছে এখানে কিভাবে বাবার থাকবো? সাথে আপনার এত শত্রুতা কিসের বলেন তো? ওই যে তাকে যে আমি টাকা ইনকাম করে খাওয়াইতে পারিনি। টাকার মেশিন হন নাই বলে বাপ আপনার হ্যাঁ দেখতে পারে না? হ্যাঁ। তো নিজের মেয়েরে, ছেলে হইলে কথা কয় একটা, কিন্তু নিজের মেয়েরে একটা বাপ কেমনে টাকার মেশিন হিসেবে ব্যবহার করে? পুতুলের মতো মানুষ করে সবাই নিজের মেয়েটারে। বারে বারে যতবার বলতেছেন আপনার বাপ আপনাকে উঠতে দেন, আপনার বাপ আপনাকে খাইতে দেন, আপনার বাপ আপনাকে বের করে দেয়, একটা মেয়েকে একটা বাপ কোনোদিন এই অত্যাচার করার আমি জীবনে শুনি। তখন আমি বের হয়ে তখন আমি আমার মার বাসায়, মানে আমি আর আত্মীয় বাসায় গেলাম। যাওয়ার পর আমি ওদের হাতে পায়ে ধরে কান্না করতেছে যে আমার তো যাওয়ার জায়গা নাই, বাসা থেকে আমার বের করে দিছে, মানে তারা বলতেছে যে এখানেও জায়গা নেই। তখন আমার মামাতো বোনের বাসা ছিলাম। তো পরে মনে করেন যখন ওই বাসা থেকে বিচার হবে যেদিন, তখন আমি লোকজন ধরলাম যে আমার তো মানে উইক, আমি তো উইক, হ্যাঁ আমার তো আপনজন তারাও তো আমার সাথে নাই, তো আমার বিচারে যাবে কে, মুরব্বি যাবে কে? তখন আমি অন্য এক লোক ধরলাম, আমার ওই এলাকারই একজন ভাইরে ধরলাম যে ভাই দেখেন এরকম এরকম দিন ওরা বিচার বসাইছে, ওই বিচারে তো যেতে হবে, আমার তো থাকতে হবে, যেহেতু আমি ওখানকার ওয়ারিশ। পরে উনি আমার লোকজন ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ওই বিচারে গেল। যাওয়ার পরে বিচারে বলল যে উনি ওনার স্বামীর যে 2 আনা যেটা হক, ওটা উনি পাবে, কিন্তু এখন না, যখন সসম্পত্তি ভাগ করা হবে তখন। তো ওনার ছেলে মেয়ে উঠে বলতেছে উনি কিছুই পাবে না, আমার বাবা প্রায় 70 থেকে 80 লাখ টাকা ঋণ করে গেছে, উনি কিছুই পাবে না। তারপরে বললো যে ঋণ যে করে গেছে ঋণ দেখান, অথচ আমার হাজব্যান্ড কিন্তু কোনো ঋণ ছিল না, আমি তো জানি কোনো ঋণ ছিল না। পরে বললো যে না, ওনাকে উনি এখন এই বাসায় থাকতেও পারবে না, যেহেতু ছেলে মেয়ে বড়, ঠিক আছে, 3টা মেয়ে 2টা ছেলে, 3টা মেয়ের থেকে 2টা মেয়ের বিয়ে হয়েছে, একটা ছেলের বিয়ে হয়েছে, আর একটা ছেলে একটা মেয়ে আনম্যারিড। তো ওই যে ছেলেটা ইটালি থেকে আসছে ও আবার চলে যাবে, আর ওই ছোটো মেয়েটা অনার্সে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ার। তো পরে বলো যে উনি ওনার যে যার ছেলেগুলো বড়,
ওনাকে এইভাবে রাখা যাবে না এই বাসায়। উনি ওনার বাবার বাসায় থাক, মাসে মাসে ওনাকে 5,000 টাকা করে দেওয়া হবে হাত খরচ, যতদিন না পর্যন্ত সম্পত্তি বাটোয়ারা হইতেছে। তো যাই হোক, আর আমার নামে যে ফ্ল্যাটটা রেখে গেছিলো, মানে ওটা তো লিখিত দেয় নাই, ঠিক আছে, শুধু বলছে যে দিবে, যে 2 মাস টাইম নিয়েছিল না, ওই 2 মাসের আগেই তো চলে গেল। পরে তো যাই হোক, আমাকে আমার আপন মা যে, আমার আপন মাও আমাকে রাখতে চায় না। কেন রাখবো? কেন রাখবে না? আমি কিভাবে থাকবো? আমি বিনা টাকায় তাদের সাথে কিভাবে থাকবো? এটা তো বাচ্চা, নিজের সন্তান। হ্যাঁ, নিজের সন্তান, কিন্তু ওর সন্তান। কাছে টাকা পয়সার হিসাব কিসের? হুম, এটাই টাকা পয়সার, এটাই হিসাব। পরে মনে করেন আমার মা আমাকে রাখবে না, রাখার না রাখার বলো, পরে আমাকে ওই যে 5,000 টাকা করে দিবে। তো আমার মামা তো বোনের বাসা ছিলাম না আমি, তো আমি ওরে বললাম, দেখ আমাকে যেহেতু 5,000 টাকা করে দিবে, তা আমি তোর এখানে থেকে খেয়ে 3,000 টাকা করে আমি দিয়ে দেবো, বাকি তো আমার কিছু লাগে টুকিটাকি। তো তারপরও আমার মার কাছে ওরা বলে টলে আমার মার কাছে ওই রাত্রে দিয়ে আসলো যে ফুপু তোমারই তো মেয়ে, তোমারই তো সন্তান, রাখো। তো থাকার পর আমার মা রাখলো, রাখার পর তা আমি মনে করেন কয়েকদিন থাকার পর আমাকে বলতেছে এই টাকায় হবে না। আমি আমার মারে বলছিলাম যে 5,000 টাকা দিব, ঠিক আছে, আমি দিয়ে বললাম কি মা তুমি রাখো, আমার খরচ লাগবে না, তুমি রাখো, এটা আমার থাকা খাওয়া, মানে আমি যে খাইতাম থাকতাম এটা রাখ। আমার বলতেছে এই টাকা হইব না, 10,000 টাকা করে দিতে হইব। মাই গড, আপন মা, হুম, তার পেট থেকে আপনি বাড়াইছেন, হ্যাঁ, তার হাতে খাইতে আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দিতে হবে, জি, এবং সে নিজে মুখে বললো এটা। নিজের মুখে বলছে। তো যাওয়ার কোনো জায়গা নেই মা, তোমারে দিয়ে এই দুনিয়া আমি দেখছি মা, আমার যাওয়ার জায়গা নেই মা। পরে বললো আমি জানি না কোথায় যাবি, তোর বিষয়। হায় জগৎ জননী, মায়ার বাঁধন, হা। পরে ওইখান থেকে বের হয়ে গেলাম, ওইখান থেকে বের হয়ে সেই বোনের বাসায় গেলাম, বোনের হাতে পায়ে ধরে বললাম আমি এখানে যে কয় টাকা লাগে আমি দিয়ে দিব, প্লিজ তুই আর আমার রাখ। তো ও রাখলো, রাখার পর ওই যে আমার যে ফ্ল্যাটটা দেওয়ার কথা ছিল না, ওইটা নিয়ে ওরা আমার নামে মামলা দিল। মামলা দেওয়ার পরে সেই মামলা আমি 1 বছর চালাইছি, চালানোর পরে মামলা আমার পক্ষে রায় হয়েছে। তো উকিল আবার বললো কি দেখেন এটা ফৌজদারি মামলা বলে, যেটা সম্পত্তি, এখন এটার বিষয়ে, এটার মামলার বিষয় কিন্তু অনেক টাকার খরচ, আপনি মামলাটা চালাতে পারবেন না, শুধু শুধু ওদের পিছনে দৌড়ে লাভ নাই, ঠিক আছে। তো যাই হোক, এলাকার বলো কি এলাকার মেম্বার আছে, ওনাদেরকে নিয়ে আপনি বসেন, বৈশা ওরা যে কয় টাকাই দেয় এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকো। সন্তুষ্ট থাকেন, যে কয় টাকাই দেয়। তারপর ওরা বিচার আচার করলো, এটাও নিয়ে আমার 6 মাস ঘুরতে হয়েছে, 2 বছরের কাছাকাছি। তো এটা নিয়ে আমি করলাম, করার পর পরে কি করলাম, বিচারে যখন হইলো বসলো, ওনারা বললো যে ওনারা কিছু টাকা দিয়ে যান, ওনারে 7 লাখ টাকা দিয়ে দাও, ঠিক আছে, অথচ আমার ফ্ল্যাটের দাম কিন্তু 40 লাখ টাকা তখন। তো আমি মানবো না, যেহেতু আমার ফ্ল্যাটের দাম এত, আমি কেন মানবো, আমি তো ওয়ারিশ। তো পরে না কি করলো যে না এত টাকা নিতে হবে। পরে ওনারা বিচার বিচার করে তখন আমার ফ্যামিলি আবার আসছে, টাকার কথা শুনছে, তখন আসছে, আসার পর ওনারা আবার আমার সাথে মানে মিউচুয়াল হয়েছে, হ্যাঁ, আমাকে করার পর পরে টাকাগুলো আনার পর ওনাদের হাতে দিলাম, বুঝছেন। ওই মা বাপরে এবার টাকা এনে দিলেন? যেহেতু মা বাপ, মা ওই মা, কি করব। তারপর মানলো কি করে আপনার টাকাটা, হাওয়া করলো কেমনে? হাওয়া হইলো কিভাবে, টাকাটা ব্যাংকে ছিল, তো ব্যাংকে থেকে মনে করেন রাখছি। পরে ওই আমার আপন যে মা, আমার মা বলতেছে যে আমার মেজো বোন বিপদে পড়ছে, ওর
হাজবেন্ডের কাজ নাই, মা তুই একটু দেখ, মা তুই বড় ভাই হইলেও আছোস, বাবা হইলেও আছোস, তুই একটু দেখ, ওরা তো এখন না খায় মরতেছে। না খেয়েছিলাম, আমাকে যখন লাত্তি দিয়ে বের করে দিছে, তখন তো এই বোন ছিল না, এই মেয়ে কই ছিল তখন কি করলাম, আমার ওই বোনরে আমি আমার কাছে নিয়ে আসলাম। ওই টাকা পাওয়ার পর আমি আবার ভাড়া ছিলাম আরেক জায়গায়, মানে ওই এলাকাতে যেখানে থাকি আমি ভাড়া নিছি। তো ওইখানে আবার আমার বোনের নিয়ে আমি আবার আসছি। হ্যাঁ, আমার বোনের নিয়ে ফ্ল্যাটে ভাড়া নিলাম। ওই বোনের জামাই কাজ নাই, তো ওদের টোটালি খাবার দাবার যা আছে, মনে করেন এভরিথিং, সব কিছু আমি মানে আমি রেসপন্সিবিলিটি কত নিলাম। মাস? 3 মাস। তারপর 3 মাস থাকার পর হঠাৎ করে আমার বোনের সাথে একদিন একটা কথা নিয়ে, সামান্য একটা কথা নিয়ে আমার সাথে ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পর বললো, আমি তোদের বাসায় খাই, তুই আমার যে রাখছোস, আমি তোর ভাত খাই না, মনে হয় বিষ খাই, এই কথাটা আমারে বললো। তো এই যে 3টা মাস আমি তোরে রাখলাম, তোরে খাওয়াইলাম, তোর হাজবেন্ডের সব কিছু ইয়া করলাম, তো বিষ খাস। পরে হঠাৎ করে মনে করেন আমার বললো আয়শা, ওই পরের দিন ওর যে হাজবেন্ড বলতেছে, আপা আমরা আর থাকবো না এখানে, আমরা চলে যাব। ভেরি গুড। কোথায় যাবা? আমার যে আমার বাসা, আমাদের ওদের ওদের তো জায়গা না আমার কেরানীগঞ্জে, বলতেছে ওইখানে আমার আম্মা আব্বা ডাকতেছে, ওইখানে চলে যাব। 3 মাস আগে তোমার আব্বা আম্মা কই ছিল যখন আমি নিয়ে আসছি? তারপরে গেছে তো ভালো, আলহামদুলিল্লাহ, নিজের হ্যাঁ, মতো যাক। না আমি বলছি যে ঠিক আছে, তোমরা যেভাবে থাকো, যেভাবে থাক তোমার পছন্দ করো, যেভাবে তোমাদের শান্তি, ওইভাবে থাকো, সমস্যা নাই। চলে গেল। চলে যাওয়ার পরে পরে মনে করেন আপনি আবার বিয়ে করলেন কবে? আবার বিয়ে করছি 2022-এ। কেমনে এই ছেলের সাথে কেমনে বিয়ে? এই যে এটাই আমি বলতেছি। তো ওই থাকার পরে আমি যখন নাকি যার সাথে ছিলাম, যে ওই আমার পাশাপাশি কলিগ, মানে ভাড়াটিয়াই, তো পাশের এক ভাবি, উনি আবার না হঠাৎ করে মোবাইল করতে করতে ম্যাট্রিমনি অ্যাপসটা দেখলো, যে বিভিন্ন বিদেশি কিংবা দেশি মানে পাত্রপাত্রীর দেখলো। দেখার পর ওই যে আমার হাজবেন্ড, ওর যে বায়োডাটা সহ ওই ম্যাট্রিমনি জমা দেওয়া। আচ্ছা। তা আমিও মনে করেন ওই গিয়ে গুলশান একে ওইখানে গিয়ে আমাদের বায়োডাটা, তারপর এভরিথিং যা আছে সব কিছু দিয়ে আসছি। দিয়ে আসার পর পরে মনে করেন এই দিয়ে আসার পরের দিনই একটার পর একটা প্রস্তাব আসতেছে আসতেছে আসতেছে। হঠাৎ আমার হাজবেন্ড আমাকে ফোন দিল, আমার প্রোফাইল দেখে। ফোন দেওয়ার পরে বলতেছে, আমি আমার ওয়াইফ আমার আমার সম্বন্ধে পাস্টার জিজ্ঞেস করছে, তা আমি বলছি যেটা সত্যি সেটাই বলছি। আমার ফ্যামিলি নাই, হ্যাঁ আমি ফ্যামিলি, আমার ডিস্টেন্স, আমার ফ্যামিলির সাথে আমার এরকম একটা বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছে, সবকিছু এভরিথিং বলছি। উনি কিসের চাকরি করতো? উনি জব করতো আপনার ইসের, ওই যে মুভিল আছে না, তেল মুভিল, মোবিল, হ্যাঁ মোবিলের। ওনার কি আগে বিয়ে ছিল? হ্যাঁ, বাচ্চা আছে? বাচ্চা আছে। কয়টা? ওর আমাকে যখন বিয়ে করে ওর ওয়াইফ তখন 6 মাসের বাচ্চা পেটে। তাহলে আপনাকে কেমনে বিয়ে করলো? ও তো থাকে বগুড়ায়, ওনার বাসা দিনাজপুর, ঠিক আছে। না না ওয়েট, আপনাকে যখন বিয়ে করছে তখন তার ওয়াইফের পেটে বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাকে কেমনে বিয়ে করবে? সে বিয়ে করছে, ঢাকায় এসে বিয়ে করছে। আপনি জানতেন যে তার ওয়াইফ আছে? না না, সে বলছে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ তাই তো, দুই বউ তো হওয়ার কথা না। না না, সে বলছে ডিভোর্স হয়ে গেছে। এই যে প্রোফাইলের মধ্যে কিন্তু দেওয়া, প্রোফাইলের মধ্যে কিন্তু দিয়েছে ডিভোর্স। ওকে। হ্যাঁ, সিঙ্গেল ফাদার, যেহেতু ওনার বাচ্চাটা ওনার বলছে আমার ওয়াইফের কাছে, তো ঠিক আছে। তা আমরা জাস্টিফাই করতে চাইছিলাম, ওই যে ভাবি আছে না আমার পাশের, উনি যে আমাকে বিয়ের এটা করে দিছে, সে বললো কি যে, আমি বললাম যে ভাবি চলেন যাই। তো উনি বললো হ্যাঁ যাচাই করা উচিত, হ্যাঁ এত দূর। তো আমার হাজবেন্ড কি করলো, যখন নাকি শুনলো যে আমি যাব, ঠিকানা জানতে চাইতেছি, ও কি করলো, হঠাৎ দিনাজপুর যে ওনার মার সাথে ভিডিও কলে কথা বলা দিল আমার সাথে। হ্যাঁ, তো ভিডিও কলে কথা বলা দিল, তো বলা আমার শাশুড়ির সাথে বলা দেওয়ার তখন পর কি একবারও জিজ্ঞেস করছিলেন যে আপনার ছেলের বিয়ে থা এটা? না না, এগুলো জিজ্ঞেস করি নাই। কি জিজ্ঞেস করছিলেন? আমরা জিজ্ঞেস করছি যে কথা হয়েছে যে আন্টি, তখন আন্টি বলতাম যে আন্টি কেমন আছেন, বললো হ্যাঁ। তো বললো যে মা আমি তো তোমাদের বিয়েতে আসতে পারবো না, আমার ছেলে তোমাকে পছন্দ করছে, আমারও পছন্দ হয়েছে তোমাকে, হ্যাঁ আমি তো বিয়েতে আসতে পারবো না, অসুস্থ, তো যাক তোমার আমার পছন্দ হয়েছে, এই এতটুকুই কথা। মানে ওর মা জানতো যে আপনি বিয়ে করতেছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে ওর মা এটাও জানতো যে তার আগের বউ আছে, প্রেগন্যান্ট? হ্যাঁ প্রেগন্যান্ট। মাই গড। তারপর ও এটা কিন্তু ওর কিন্তু এটা সেকেন্ড ম্যারেজ না, তাহলে আরো 4-5টা আছে। ওই যে আমাকে বিয়ে করার আগে আগের যে ওয়াইফ, ওই ওয়াইফ আমাকে বলছে ওনার আরো 2-3টা বিয়ে হয়েছে। ও মাই গড। এভাবে বিয়ে করে করে মেয়েদেরকে ফাঁসিয়ে টাকা নিয়ে তারপরে চলে যায়। ও মাই গড। তারপর
পরে যখন নাকি আয়শা হঠাৎ করে বিয়ের কতদিন পরে আপনি জানলেন যে? বিয়ের 3 মাস পর। কেমনে জানলেন? কেন জানলাম, যখন আমি তো ডিসেম্বরে ইন্ডিয়া থেকে আসার পর জানুয়ারিতে কনসেপ্ট করার পরে মানে বিয়ের 1 মাসের মধ্যে কনসেপ্ট কনসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা ওর একটা চাল ছিল। হ্যাঁ। হ্যাঁ। তো কনসেপ্ট করার পরে তখন ও যখন নাকি যে বগুড়া থেকে আসতো না, তখন ও তো অফিস ছিল, অনেক বড় অফিস ছিল, ভিডিও কলে যখন সর্বক্ষণ ভিডিও কলে কথা বলতাম, তখন তো ওয়াইফ আছে কিনা সেটা তো একবার হলো ওয়াইফের সাথে কথা বলবে সে ফোনে, বলতো না। তা আমি বুঝবো কিভাবে তার ওয়াইফ আছে। পরে মনে করেন যাই হোক, জানুয়ারিতে আমি বাসায় আবার চেঞ্জ করলাম। আমাদের এখানে আবার বাসা চেঞ্জ করলাম। ও আমাকে ফার্নিচার কিনে দিল। দেওয়ার পরে মনে করেন 3 মাস যাওয়ার পরে শবে বরাতে আপনার মার্চের 19 তারিখের আগে যে শবে বরাতটা পড়লো না, ওই শবে বরাতের 2 দিন আগে ও বলতেছে কি, আমি চাঁদপুর যাব মোবিল দেওয়ার জন্য, ডিলারশিপ করতো তো মোবিল দেওয়ার জন্য, তো তুমি ইয়া করো। তখন আমি তো কনসেপ্ট যেহেতু করছি, আমার শরীর অনেক উইক ছিল, অসুস্থ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো গেল, যাওয়ার পর সে চাঁদপুর যায়নি, সে অন্য একটা মেয়ের সাথে হোটেলে ছিল। আরেকটা মেয়ে আপনি আসার পরেও? হ্যাঁ, আমি আসার পরে, আমি কনসেপ্ট করার পরেই কি কাণ্ড! অন্য একটা মেয়ের সাথে ওর রিলেশন, তাও আবার ও টিকটক করে, ও টিকটকে ফেমাস। কি ওই মেয়েটা? না, আমার হাজবেন্ড, উনি টিকটক করে। আপনার হাজবেন্ড টিকটকার? টিকটক করে, হ্যাঁ, টিকটকার এবং ফেমাস? হ্যাঁ, মেবি মানে মোটামুটি ফেমাস। কত ওর কত ফলোয়ার? কত আমি ফলোয়ার মেবি 6K এরকম হবে। বাহ, ওকে, ঠিক আছে। তো যাই হোক, ওই মেয়ের সাথে হঠাৎ করে টিকটক করে না, ওই মেয়ের সাথে আমার যে বান্ধবী, হ্যাঁ, ওরা বলতেছে তোর হাজবেন্ডের একটা মেয়ের সাথে টিকটকে। আচ্ছা। হ্যাঁ, তা আমি বিশ্বাস করতাম না। পরে ওরে বলার পর বলতেছে কি, আরে না, এটা আমার মামাতো বোন। আচ্ছা। ওর সাথে আমার দেখা হয়, ওর একসাথে টিকটক করছি। মামাতো বোন, খেলাতো বোন হয়ে গেল। হ্যাঁ। তো পরে ধরার পরে ও কি বলছে? হ্যাঁ, ধরার পরে মানে যেদিন ধরা পড়ছে ওই দিন বলতেছে এটার ওয়াইফ। এটা ওয়াইফ? হ্যাঁ, এটা আগের ওয়াইফ, কিন্তু আগের ওয়াইফ না। ঠিক আছে, আগের ওয়াইফ নাই, মানে আগের ওয়াইফ নয় এটা। ওই মেয়ের সাথেই টিকটকে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হইছে। আরে বাপ! মানে ওর সাথে দেখা করে হোটেলে। হ্যাঁ, ঢাকায় আসলে ওর সাথে দেখা করে হোটেলে, আর আমার বাসায় আসে, মানে বিভিন্ন ভাবে ইয়া করে। ও মাই গড! হ্যাঁ, বুঝছেন? তা আমি এটা বুঝতে পারতাছি না। তো যখন নাকি মার্চের 19 তারিখে ও আমার সাথে এটা ধরা খেলো, তো ধরা খাওয়ার পরে সকালে, হ্যাঁ, না এই মার্চে না, আপনি গত বছরের মার্চে। তো যখন নাকি ওই ইসে গেল না চাঁদপুর, তখন আমি ফোন দিতেছি, রাত্রে গেছে, ও বলতেছে কালকে এসে পড়বো। তো সকালে আসার কথা, সকালে তো আসে না, ও তো হোটেলে। তা আমি যখন নাকি আমার ফোন দিতেছি, আসো না কেন, কয়টা বাজে, আসো না কেন। তো হঠাৎ করে ওর না ফোনটা রিসিভ হয়ে গেছে, ওর কানে হেডফোন, ওর ফোনটা রিসিভ হয়ে গেছে। রিসিভ হয়ে যাওয়াতে আমি যে বলতেছি হ্যালো, কি ব্যাপার, তুমি আসো না কেন, কখন আসবা, ও কিছু শুনতেছে না। তো হোটেল বয় এসে বলতেছে কি, স্যার আপনারা কখন বেরোবেন, একটা মেয়ের কণ্ঠ পাইছি আমি। তো পরে না বলতেছে কি, আমরা এত সকালে আসছি, বিপদে পড়ে তো আসছি, বেরোবো আমরা 1টার সময় বেরোবো। বলতেছে চেক আউট তো এখন না, চেক আউট তো 12টার সময়। তো যাই হোক, এই সব কনভারসেশন আমি শুনতেছি ওদের সাথে। শোনার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি 1টার আগে বের হয়ে যাব। ঠিক 1টার সময়, তখন কিন্তু আমার মনে একটা বাড়ি মারলো, আমার হাজবেন্ড তো অন্যজনের সাথে, এতদিন তো বলছে, আমি বিশ্বাস করি নাই। তো পরে বললো, তা যখন বের হয়ে 1টা বাজে আমার ফোন দিল, হ্যালো। আমি এখন ফোন ধরছো কেন, কই তুমি? বললো আমি তো হোটেলে ছিলাম, অসুস্থ, আমার জ্বর অনেক। তাই আমি বলছিলাম একটা মেয়ের কণ্ঠ পাইছি, ওটা কে? আরে না, ওটা আমার বন্ধুর মা। পরে আমি বলতেছি বন্ধুর মা, তো তুই বাসায়, আমার মানে রাগে আমার ফেটে যেতেছে। তো পরে বলতেছে আয় তুই বাসায়। বলছে আয়, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? বলছে তোর সাথে কিভাবে ব্যবহার করবো, একটা মেয়ের কণ্ঠ পাইছি। আপনাদের ডিভোর্স হইলো কখন? ডিভোর্স হয়নি এখনো ডিভোর্স হয়নি? না, এই একটার পর একটা এরকম কাহিনী দেখা যাচ্ছে। হ্যাঁ, না, ও যাওয়ার পরে যখন নাকি ও ধরা খাইছে, ও বাসায় আসার পরে সারা রাত তো আমাদের কথা মানে হয়েছে, বলতেছে কোরআন শরীফ ছিয়া বলছে আমি কোনো মেয়ের সাথে ছিলাম না। ঠিক আছে, কোরআন শরীফ ছিয়া বলছে। পরে যাই হোক, সকালে আপনি কি আবার ধরছেন, অন্য কারোর সাথেও ধরছেন? না, ওই মেয়ের সাথেই সকালে ধরছি, সকালে ওর ফোনে। ও যখন নাকি সকাল হয়েছে তখন আমারে বলতেছে যে পাসওয়ার্ড, ওর ফোনটা আমি চাইছি, ফোনটা দেয় নাই, পাসওয়ার্ড দেওয়া, রাত্রে চাইছি, বলছে সকালে দিব। সকালে যখন চাইছি তখন ও বলতেছে আমার ছোট ভাইয়ের সাথে কথা বলবো। এত সকালে ছোট ভাইয়ের সাথে কথা বলবো কেন, তখন 7টা। তা আমি চাইছি, দেয় না।
তখন আমি ওয়াশরুমে থেকে আস্তে আস্তে ও কি করছে, মোবাইলের যে ভিডিও আছে না, এই যে ছবিগুলা, এগুলা ডিলিট করতেছে ওই মেয়ের সাথে হোটেলের। আমি যেই সাথে সাথে হাতে থাপা দিয়ে আমি মোবাইলটা নিয়ে নিছি। নেওয়ার পর আমি বলছি, তুই না তোর ভাইয়ের সাথে কথা বলবি, তুই ছবি ডিলিট করতেছিস কেন? পরে একটা ছবি ছিল ওই মেয়ের সাথে একেবারে মানে ক্লোজ। এই মেয়েটাকে এই মেয়েটা তো টিকটক করে, যে এটা তোর না খালাতো বোন বললি, এই মামাতো বোন, আর কিছু বলে না। পরে ওই দিনই ধরা খাইছে, মার্চের 19 তারিখে। তারপর সকাল থেকে মনে করেন এইভাবে কথা কাটাকাটি, আমার তো কান্নাকাটি, যেহেতু আমি বেবি কনসেপ্ট 3 মাস, আমার তো অবস্থা খারাপ। এখন কি অবস্থা? ও তো ওয়ারেন্টের আসামি এখন। আমি তো মামলা দিছি ওর কি নিয়ে? মামলা এই যে যৌতুক নিয়ে। ও আমার কাছ থেকে হ্যাঁ টাকাও নিয়ে গেছে আমার কাছ থেকে। কত টাকা নিছে? ও নিছে আমার কাছ থেকে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো। তারপরে ওর আল্লাহর কি ইশারা, ওর ওয়াইফ আমারে ফোন দিছে, যেটা আছে। ওকে, ফোনে না আপনার ফোনে? ওর ফোনে। ওকে, ফোন দিয়ে বলতেছে, এই কি জানো নুসরাতের আব্বা না জানি কিসের আব্বা বলো, মেয়ের নামটা ভুলে গেছি, তুমি আসো না কেন, তুমি কোথায়? ফোনটা নিয়ে বললাম, এই আপনি কে? বললো আমি ওর ওয়াইফ। বললাম আমি কে? আপনি যদি ওর ওয়াইফ হন তাহলে আমি কে? বললো আপনি কে সেটা তো আমি জানি না। বললাম আমি তো ওনার ঢাকায় ওনার ওয়াইফ। বলে আপনার কয় নাম্বার ওয়াইফ? কয় নাম্বার ওয়াইফ আমি? এরকমও আগেও অনেক বিয়ে শাদী করছে, করছে। তারপর ওই মহিলার সাথে আমার বললো, ওই মহিলাও কানাকাটি করতেছে, দেখেন না আমার 6 মাসের বাচ্চা পেটে। ও আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে বের হয়েছে। আপা, এই পুরো গল্পটা এত চিটিং এর গল্প আমি শুনলাম, যারা দেখতেছে তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে কি বলবেন? তাদের জন্য বলা এতটুকুই যে এই দুনিয়াতে যাদের দিয়ে আমি পৃথিবীতে দেখলাম বাবা মা, সেই বাবা মাও কিন্তু স্বার্থ ছাড়া তার সন্তানদের কোনোদিনও হেল্প করে না। এখন আমার টাকা পয়সা নাই, এখন আমি আমার বাবা মার কাছে আমি অবহেলিত, মানে তাদের কাছে আমি নেই। হ্যাঁ, আমার 2 বোন তারা মনে করেন তারা স্বাচ্ছন্দ্য তাদের ফ্যামিলি করতেছে। আমি এতটুকুই বলতে চাই, জীবনে বাবা মার টাকা দিয়েও বাবা মারে পরীক্ষা করা উচিত। ঠিক আছে? আর বিয়ের যে ব্যাপারটা দেখেন, বলে যে একা হইলেও মনে করেন বিয়ে শাদী, যে 5 জন নিয়ে বিয়ে বা শাদী, এটা অনেকেই কমেন্ট করবে যে ওনার ফ্যামিলি নাই তো উনি যাচাই করলো না, 5 জন নিয়ে বিয়ে করলো না। যারা 5 জন নিয়ে বিয়ে করে তারাও কিন্তু প্রতারিত হয়। হয় না ভাইয়া? হয়, বরং বেশি হয়। তারা বেশি হয়, কারণ তারা অনুষ্ঠান করে বিয়ে দেয়। আমারও কিন্তু ছোটখাটো অনুষ্ঠান হয়ে বিয়ে হয়েছে। কত হয় বেশি শেষ। হ্যাঁ, তো এই যে প্রতারক যারা, তারা এইভাবে বিভিন্ন জায়গায় করে, লোভ দেখে মেয়েদের কি আছে না আছে এগুলো দেখে করে, তাদের জন্য আমি বলতে চাই যে আমি তো জীবনে ভুল করছি, হয়তো আমার বাবা মার আমার কর্ম ঠিক ছিল না, তারা যদি ঠিক থাকতো তাহলে আমি হয়তো আজকে ভালো থাকতাম, অন্য ঘরে আমি ভালো থাকতাম না, মানে আমার বেবি নিয়ে কিংবা নিয়ে। এখন যে বেবিটা আমি ইচ্ছা করলে 3 মাসে যখন আসছে পেটে, তখন কিন্তু আমি মানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি অ্যাবর্শন করতে পারতাম। তখন শুধু আল্লাহর দিকে তাকায় আমি বলছি, আল্লাহ তুমি তো আমার রিজিক দিছো, হয়তো আমার সন্তানেরও তুমি রিজিক দিছো। এটা একদিকে আবেগের, আবার যদি এটাও চিন্তা করেন যে সুযোগ থাকার পরেও আপনি একটা জানকে বিপদের মুখে ফেললেন। হ্যাঁ, আপনার নিজেরই খাবার টাকা নাই, নিজেরই জানের ঠিক নাই, সেটা আপনি আরেকটা জীবনে বিপদে ফেললেন। আমার বাচ্চাটা নিয়ে আমি ঘরে এখন চাল নাই, আমার বাচ্চাটাকে আমি পাশের ঘরের থেকে আমি ভাতের ফেরাই না। এখন আল্লাহ পাক তো ডাইরেক্ট আপনার রিজিক দিয়ে যাবে না। এখন শুধু আল্লাহর কাছে, শুধু দিন রাত শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে, শুধু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি একটা জীবন তোমার দিকে তাকায়, আমি হয়তো দুনিয়াতে আমি এই পাপের থেকে আমি মুক্তি মানে চাইছি, কিন্তু আইনাতে আমি আরেক পাপ করলাম। এটাই আমি বলতেছিলাম। আমি তো এটা চিন্তা করি নাই যে এই যে এখন যে ওর বাবা, ও কিন্তু আজ পর্যন্ত ওর ছেলে খোঁজ খবর নেয় নাই। এ তো আপনি শুরু থেকেই জানতেন যে এরকম জিনিস। হ্যাঁ, আপনি কি চান যারা দেখতেছে তারা আপনার পাশে যদি কেউ দাঁড়াইতে চান, মোবাইল নম্বর বা কিছু বলতে চান? হ্যাঁ, আমি চাইতেছি যে তারা যদি আমাকে একটু হেল্প করে, তারা যদি আমাকে একটু হেল্প করে, আমার বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। তারা মোবাইল নম্বর বা বিকাশ নম্বর থাকলে বলেন। হ্যাঁ, 0195-971-6618। আবার বলেন। 0195-971-6618। আপনার বাচ্চা কাঁদতেছে, আপনি নিশ্চয়ই চলে যাবেন তার কাছে, কিন্তু আমি বলতে চাই যে বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, যে মা কষ্টে আছে, যদি পারেন তার পাশে দাঁড়াবেন। আপা, আল্লাহ আপনি ভালো করুক। জি, থ্যাংক ইউ।